আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। ছুটির দিনে ইফতার টেবিলে ভিন্নতা আনতে অনেকেই ছুটেন চক বাজারে। কাঁচা বাজারে কয়েকটি পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। যোগানে ঘাটতি নেই জানালেন বাণিজ্য মন্ত্রী। মূল্য সহনীয় রাখতে কাজ করছে সরকার বললেন খাদ্য প্রতিমন্ত্রী। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর। আগামী বছর থেকে নেওয়া হবে না পুনর্ভর্তির ফি জানালেন প্রতিমন্ত্রী। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট। কংগ্রেসের অনুমতি নিতে হবে প্রেসিডেন্টকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আজকে আমি খান তাজমিনা হাসান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল। মধ্যরাতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর নিরাপত্তায় মোতায়েন থাকবে ডিএমপির 15,000 সদস্য। আর পুলিশের পাশাপাশি সারা দেশে নিরাপত্তায় কাজ করবে র্যাবও। মায়ের ভাষা বাংলা। এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পর 12টা 40 মিনিট থেকে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনারের আশপাশের সড়কে দেয়ালে আঁকছেন আলপনা। অমর 21 আসলেই তারা রং তুলি হাতে নিয়ে প্রতি বছরই নেমে পড়েন, আর এতেই খুঁজে পান এক ধরনের প্রশান্তি। শিক্ষার্থী যারা কাজ করছে, শিল্পী যারা, সবাই স্বতঃস্ফূর্তভাবে আসলে অংশ নিচ্ছে এবং কাজটা একটু বেশি উদ্যমের সাথে আমরা এগোচ্ছি। অন্যান্য বছরের চাইতে আশা করি এবার আমরা আরও বেশি এই শহীদ দিবসটাকে সেলিব্রেট করতে যাচ্ছি। গতবারও খুব নিরাপত্তার মধ্যে দিয়ে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, এবারও সেম। আমরা বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের হলেও এই একটা জায়গা আমরা কিন্তু এক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। এটাই আসলে আমরা আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলি এই একটা দিনকে উদযাপন করার জন্য আসলে। সকালে শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার। জানান, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরে ব্যবস্থা। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের জন্য পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা সংখ্যা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে দেখতে শহীদ মিনারে যান র্যাব মহাপরিচালক। শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই জোরালো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তো আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। শহীদ মিনারের চারপাশে 64টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। সেই সাথে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা টিম মোতায়েন থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের শেষ সময়ের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান, যাবো তার কাছে। শাকিল, আপনার সঙ্গে এর আগেও যুক্ত হয়েছিলেন, এখন আসলে কতটা প্রস্তুত বেদি প্রাঙ্গণ আমাদেরকে জানাবেন। অমর 21-এ
যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে নিয়ে ফেলা হয়েছে। ইভেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা কর্ডন করে রেখেছে, শুধুমাত্র ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা রয়েছেন আর পাশাপাশি গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মূল যে চত্বর অর্থাৎ বেদি প্রাঙ্গণ সেটি পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে ফেলা হয়েছে এবং পাশাপাশি ঠিক 12:01 রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সেই জায়গাটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আপনি জানেন যে প্রতি বছর এই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রথম স্তরে যেহেতু ভিভিআইপিরা রয়েছেন সেক্ষেত্রে প্রথম স্তরে এসএসএফ এবং পিজিআর এর সদস্যরা মোতায়েন থাকেন। পরবর্তীতে র্যাব, পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এলাকা সহ পুরো এলাকা কর্ডন করে ফেলা হয়। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর মন্ত্রিসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর আসলে রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার পরপরই আসলে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই কেন্দ্রীয় শহীদ মিনার। প্রতি বছর অসংখ্য মানুষ, অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এটি প্রচলিত রীতি হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। আপনি জানেন যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য, মায়ের ভাষায় কথা বলার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল যে ফটক আম্রকাননের তলদেশ থেকে মিছিল নিয়ে তারা বের হয়ে এসেছিলেন, যেটি এখন ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক হিসেবে পরিচিত। সেখান থেকে মিছিলটি নিয়ে এই সড়ক ধরে যখন বটতলার দিকে যাওয়ার সূচনা শুরু হয় তখন পুলিশ সেখানে গুলি করেন এবং সেখানে শহীদ হন বেশ কয়েকজন। সালাম, রফিক, জব্বার, শফিউর সহ বেশ কয়েকজন সেখানে শহীদ হন এবং তার পরপরই কিন্তু ছাত্রদের উদ্যোগে এখানে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়, যদিও পরবর্তীতে পাকিস্তানি হানাদার বাহিনীরা সেটি গুড়িয়ে দেয়। পরবর্তীতে আবারও ছাত্ররা কিন্তু নতুন করে শহীদ মিনার নির্মাণ করেন। তাজদিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ শাকিল যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য দেশ জুড়ে প্রস্তুত শহীদ মিনার। রাজশাহীতে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি দেখব, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও আমাদের জানাবেন। তাজদিন, সকল প্রস্তুতি শেষে কিন্তু রাজশাহীর যে কেন্দ্রীয় যে শহীদ মিনার, নতুনভাবে যে এই শহীদ মিনারে আজকে কিন্তু রাজশাহীবাসী ফুল দেবেন সে অপেক্ষায় রয়েছেন। আমি এর মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ রাজশাহীর সর্বস্তরের মানুষ কিন্তু বাইরে অপেক্ষায় রয়েছেন নতুন এই শহীদ মিনারে কিন্তু ফুল দেওয়ার জন্য। এবং এই রাজশাহী মহানগরীতে কিন্তু উদ্বোধনের পরে প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু উন্মুক্ত হয়েছে আজকে এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু জেলা প্রশাসন। এবং এই 21-এর প্রথম প্রহরে কিন্তু ফুল দিবে বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ। এবং এই বহুল প্রতীক্ষিত যে কেন্দ্রীয় শহীদ মিনারটি আজকেই কিন্তু সর্বপ্রথম রাজশাহীবাসীর জন্য সেটি খুলে দেওয়া হয়েছে এবং এই রাজশাহী নগরীর একদম প্রাণকেন্দ্রে এই শহীদ মিনারটি অবস্থিত। এবং এই শহীদ মিনারে কিন্তু 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে কিন্তু অনেকে হাজিরও হয়েছেন আশেপাশে যারা বিভিন্ন পরিবার পরিজন নিয়ে, আমি সেটিও দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত এই প্রথমবারের মতো কেন্দ্রীয় যেহেতু এই শহীদ মিনারটি, সেই শহীদ মিনারে ফুল দিতে পেরে সকলেই উচ্ছ্বাসিত এবং সকল যে নিরাপত্তা সেটিও কিন্তু দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু কাজ করছেন এবং সাধারণ মানুষ কিন্তু এসেছেন। এবং এর আগে আমরা দেখেছিলাম রাজশাহী মহানগরীর ভেতরে রাজশাহী কলেজে কিন্তু বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত তারা কিন্তু ফুল দিলেও প্রথমবারের মতো নতুন যে শহীদ মিনারটি, সেই শহীদ মিনারটির এক নজর দেখার জন্য সারাদিনের পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং সকলে কিন্তু অপেক্ষায় রয়েছেন ফুল দেওয়ার জন্য। তাজদিন,
জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ তারেক যুক্ত হওয়ার জন্য। মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী ঢাকা সহ সারা দেশে নামাজের সময় মসজিদগুলোয় ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। প্রথম জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই জায়গা পেতে নির্দিষ্ট সময়ের বহু আগে অবস্থান নেন মসজিদে, সাথে ছিল শিশুরাও। রহমতের দশকে পড়া এই জুমা মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে জুমা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অন্যদিকে রমজান বরকত, রহমত ও নাজাতের মাস। তাই দিনটির গুরুত্ব ও ফজিলত বহুগুণ। জুমার নামাজ শেষে দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং মানুষের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। রমজান এলেই বদলে যায় পুরান ঢাকার চেহারা। বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী চক বাজারে। কয়েকশো বছরের ঐতিহ্য বুকে নিয়ে এখানকার ইফতার বাজার যেন রোজার এক আলাদা উৎসব। রমজানের এই পুরোটা সময় জুড়ে চকবাজারের ঐতিহ্যবাহী সেই ইফতার সমারোহ চলতে থাকে এই পুরো চকবাজার জুড়ে। যতদূর চোখ যায় এই গলিতে শুধুমাত্র ইফতারের সামগ্রী, যা কিনতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্তর থেকে বিভিন্ন ক্রেতারা। বিক্রেতারা বলছেন 400 বছরের এই ঐতিহ্য এখনও টিকে রয়েছে। দেখতে চাই কি কি সামগ্রী, ইফতার সামগ্রী এখনও পাওয়া যায় এই সমারোহে। रमजान माए है रमजान ले लो है इफ्तार मुझे দোকানে দোকানে সাজানো বাহারি ইফতার, বোরহানি, কাচ্চি, শাহি জিলাপি, নানান রকম কাবাব আর ঐতিহ্যবাহী বড় বাপের পোলায় খায়। শুধু স্বাদ নয়, ঐতিহ্যের টানেই প্রতিদিন এখানে ছুটে আসেন হাজারো মানুষ। আজকে ফার্স্টে দেখছি তো আসতেছি, ভাবলাম যে একটা কিছু নিয়ে যাই, তো টেস্ট করে দেখি। আসলে এখানে তো সচরাচর আসা হয় না, তো ডিফারেন্ট কিছু টেস্ট করতে যাচ্ছি আর কি। সবাই বলে এটা অনেক ফেমাস, এই কারণে আসা। অন্য জায়গায় তো এত আইটেম পাবেন না, এখানে সবই ভালো। কাবাবগুলো অনেক মজা, তারপরে হচ্ছে মানে সবাই মিলে একসাথে যে কিনার এই আনন্দটা অনেক বেশি ভালো লাগে। ব্যবসায়ীরা বলছেন 10 রমজানের পর কমতে থাকে ক্রেতার সংখ্যা। শাহী পরোটা, গরু, খাসি, মুরগি, চিকেন চাটনি, কোয়েল পাখি, ফালুদা, পেস্তা বাদামের শরবত। হয়তো 10 রোজা বন্ধু অনেক চাপ, তারপরে আস্তে আস্তে কমবে, বেচাকিনা আস্তে আস্তে কমবে। স্থানীয়রা বলছেন আগের চেয়ে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে, আর ব্যবসায়ীরা বলছেন মানুষের চাহিদার জন্যই দাম বাড়ছে ইফতার সামগ্রীর। কাঁচামালের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে ইফতার সামগ্রীতেও। অনেক পরিবর্তন, এত দোকান ছিল না, অল্প হালকা পাতলা, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষ চলতে পারে না, জায়গা ঠিক আছে, রোড বন্ধ হয়ে জায়গা যদি চেপে বসে, সব মানুষের সুবিধা হয়। কেউ খাসির লেগ পছন্দ করে, কেউ শাহী মুরগি পছন্দ করে, কেউ কোয়েল পাখি পছন্দ করে, কেউ মনে করেন বিরিয়ানি পছন্দ করে, কেউ টানা পরোটা পছন্দ করে। বড় ব্যাপার পোলা যিনি বিক্রি করে ওই লোকটাই মারা গেছে, এখন উনার নাম বেচে এখন সবাই খাইতেছে। এই আমাদের মহব্বতের শরবত আছে এখানে, তরমুজ, চিনি, পরে এই যে অরিজিনাল রুয়াবজা দিয়ে আমরা তৈরি করছি আর কি। মদিনা খাসি শাহী খালি বাড়ি করে 300। চকবাজারের এই ইফতার বাজার শুধু খাবারের বেচাকেনা নয়, এটি পুরান ঢাকার সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। সময়ের সঙ্গে পাল্টালেও রমজানে এখানকার এই ব্যস্ততা আর স্বাদের আবেদন যেন একই রকম থেকে গেছে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। রমজানের রাজধানীর কাঁচা বাজারে কয়েকটি পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা থাকায় বেগুন, শসা ও লেবুর দাম বেড়েছে কয়েক গুণ। 200 টাকার আশপাশে করলার কেজি। দোকানীদের অভিযোগ, পাইকারদের নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। তবে মাছের দামে হেরফের হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কেজিতে 40 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের, বিক্রি হচ্ছে 180 টাকায়। 80 থেকে 90 টাকা কেজির বেগুন মিলছে মানভেদে 120 থেকে 140 টাকায়। ছোট লেবুর জন্য গুনতে হবে 60 টাকা হালি, আর বড় লেবুর দাম হাঁকাচ্ছে 100 থেকে 120 টাকা। 120 টাকা কেজির নিচে মিলছে না শসা। সবজির মধ্যে সবচেয়ে চড়া দামে কিনতে হচ্ছে করলা। শসা, লেবু, কাঁচামরিচ এগুলো একটু দাম বেশি। কেন দাম বেশি? মনে হয় যে আমার লাগবে সারাদিনে 1 কেজি, অনেক কাছে 2-3 কেজি নিয়ে কিনে রাখতেছে। এই বাজারটা ক্রাইসিস ফেলাই দিচ্ছে। বিশেষ করে লেবু আর বেগুন
এইগুলির অনেক দাম। এই বাজার ব্যবস্থাপনাটা আমি মনে করি নতুন সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষ স্বস্তি পাবে, যিনি উৎপাদন করে ওনার পয়সা উনি পাবে, যিনি ব্যবসা করে তার পয়সাও উনি পাবে, সাধারণ জনগণ যাতে কমফোর্ট একটা জোনে থাকে এ বিষয়ে কাজ করতে হবে। কাজ না করে শুধুমাত্র সময়ের দিকে যদি ছেড়ে দেয় তাহলে আলটিমেটলি মানুষ সুবিধাটা পাবে না। কিছুটা স্বস্তি আছে মাছের বাজারে, দামে তেমন একটা হেরফের নেই। বিক্রেতাদের অভিমত, চিংড়ি ছাড়া রোজায় মাছের চাহিদা হ্রাস পায়। 600 থেকে 800 টাকা কেজিতে মিলছে নদীর আইর বোয়াল। প্রতি কেজি চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1200 টাকা। 50 টাকা কমে আকারভেদে চাষের রুই কাতলা মিলছে 350 থেকে 400 টাকায়। দেশি মাছ যেগুলো সেগুলো মোটামুটি পুরো ক্ষমতার মধ্যে, খুব বেশি মনে হয় নাই আমার কাছে। মোটামুটি বোঝা যায় আর কি আগের মতোই আছে। আর প্রথম এক সপ্তাহ এরকম একটু খুব গরম যায়, পয়লা রোজা তো সবাই একটু খাইতে চায় ভালো ভালো। রোজার মধ্যে মনে করেন মাছ একটু কম খায় মানুষ, একটু মাংসটা একটু বেশি খায়, মাছটা একটু কম খায়। গত সপ্তাহে মোলা মাছ মনে করেন বেচে 400, আগের সপ্তাহে বেশি 300, মনে করেন 350 এবার বিক্রি করি। আর মাছ বেশি 700, আর বেশি 600, 650। এবার মনে করেন শিং মাছ বেশি 400, আর বেশি 350। হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। দুদিন আগে চায়না রসুন পাওয়া যেত 180 টাকা কেজিতে, আজকের বাজারে তা মিলছে 210 টাকায়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিত্যপণ্যের যে পরিমাণ সরবরাহ আছে তা বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেটে এমনটা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী। আর ধর্মমন্ত্রী জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য যেন মানুষের নাগালের মধ্যে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সকালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বাজারে নিত্যপণ্যের যোগানে ঘাটতি নেই। মন্ত্রী আরও বলেন, গত 5 মাস দেশের রফতানি প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল, সেখান থেকে উত্তরণই আগামীর চ্যালেঞ্জ। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। এটির জন্য কোনো শঙ্কার কারণ নাই। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। টাঙ্গাইলে জেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার। দ্রুত জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হবে। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। বাজার মনিটরিং সেল করা হয়েছে। আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। রমজানের দ্রব্যমূল্য যেন মানুষের নাগালে থাকে সে বিষয়ে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর গেলেন তিনি। মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী, উনি খুব সচেতন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ভোক্তা অধিকারের অভিযানে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতির বাধার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এমন ঘটনা এড়াতে ব্যবসায়ী সমিতির সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি বলছে, এমন ঘটনা আর কখনো ঘটবে না। গেল বুধবার রাজধানীর চকবাজারে মৌলভীবাজারে অভিযানে গেলে তোপের মুখে পড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডলের কাজে বাধা হয়ে দাঁড়ান মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টু। কেউ জরিমানা দেবে না বলেও ঘোষণা দেন তিনি। মহাবুশকে সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। শুক্রবার বিকালে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অবশ্য এ সময় ম্যাজিস্ট্রেট জব্বার মণ্ডল বা ব্যবসায়ী ভুট্টু এ সময় উপস্থিত ছিলেন না। অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। ম্যাজিস্ট্রেট সাহেব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত ম্যাজিস্ট্রেট এসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, আমি মনে করি উভয়ের মধ্যে সরি বলে
বিষয়টি মীমাংসা করে ফেলা এবং যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখা। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আব্দুল হাশেম ঘটনাকে অতি রঞ্জিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তা আমরা ওখানে গেছি পরের দিন সকালে, উনি গিয়ে ওনার সাথে আমরা কথা বলছি, ওনার সাথে আমরা মিটিং করে কথা বললাম যে আমাদের যেটা ঘটনা করছে এটা অপ্রত্যাশিত, আপনাদেরও দোষ না আমাদেরও দোষ না, কিন্তু আমাদের দোষ হলো এটা আমরা অতিরঞ্জিত হয়ে গেছে, এখন এটা কারো কাম্য ছিল না। যারা খাবারে ভেজাল মেশায় তাদের দেশ ও জাতির শত্রু অবহিত করে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহায়তা চান তিনি। যিনি খাদ্যে ভেজাল দেন তিনি আমাদের শত্রু, সমাজের শত্রু এবং সকলের শত্রু। যিনি রমজান উপলক্ষে 50 টাকা হালির লেবু উনি এখন 160 টাকায় বেচে মুনাফা করতে চান, উনি রোজা রাখলেও ওনার রোজা কাজে আসবে না। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারের অভিযানকে আগের মতোই সহযোগিতা করবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। সমিতির পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করে অতীতেও আসছি, বর্তমানে আমরা সহযোগিতা করতেছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নিজ নির্বাচনী এলাকায় গেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখানে মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারা। প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় মন্ত্রী জানান চট্টগ্রামে দ্রুত শুরু হবে বাণিজ্যিক রাজধানীর কার্যক্রম। বলেন বাড়াতে হবে বিনিয়োগ ও কর্মসংস্থান। বাংলাদেশের বাজেট এমন হতে হবে যে যেখানে বাংলাদেশের জনগণ বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে। লক্ষ্মীপুরে সকালে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশ নেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দেশের কোনো সড়কেই চাঁদাবাজির সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী খাল খননের ওপর গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। জলাবদ্ধতার যে ব্যাধি দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। ভূমি মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কাজ হবে জনগণের ভাগ্য উন্নয়নে। একথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। সকালে নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর মনোহরদীতে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাকাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি বলেন চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দুর্নীতিমুক্তভাবে মন্ত্রণালয়কে গড়ে তোলা এবং সিন্ডিকেট মুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। জনগণের গোড় দৌড়ে আমরা যে সেবাটা, চিকিৎসা সেবা আমরা পৌঁছে দেওয়া বদ্ধপরিকর। কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। আজকার পরে থেকে এক ফোঁটা মাটিও গুমতি থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসনের ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে, এটা আমি আশা করি। রমজান মাসও সামনে, সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুদিনের সরকারি সফরে দুপুরে সিরাজগঞ্জে পৌঁছান তিনি। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। ঈদের আগেই প্রাথমিকভাবে দেশের 8টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ। লালমনিরহাটে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আপাতত পাইলট স্কিমে আমাদের 8টি উপজেলায় আমরা এটা করব। পর্যায়ক্রমে যারা বেশি হতদরিদ্র তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করতেছি। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে আদায় করেন জুম্মার নামাজ। গত 1.5 বছরে দেশের কারখানাগুলো কেন বন্ধ হলো, তার কারণ কি, এসব নিয়ে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি। এই নিয়ে আমাদের তো কার্যক্রম শুরু হয়েছে, দেখা যায় আমরা এই বিষয়ে আমরা এটা দিয়েছি এবং আমরা জানতে চাবো কেন বন্ধ হলো, তার রুট কি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নকলের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. ইহসানুল হক মিলন।
দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অংশ নেন স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায়। এবার আসি আমাদের নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও এখান থেকেই শুরু হবে। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাহাঙ্গীর কবির নানক সরণির নাম পরিবর্তন করে জুলাই শহীদ ফারহান ফাইয়াজ সরণি ফলক উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য সিদ্ধান্তের আলোচনা চলমান। আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সবকিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে যে, মানে আগামী অ্যাডমিশন ইয়ারে যে, সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব, এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না। তিনি জানান, তারেক রহমানের সরকার জবাবদিহিতার সরকার, জবাবদিহিতা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তার এই মন্তব্যের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরিবহন মন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দিয়েছেন তা সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও জাতির উদ্দেশ্যে দেয়া সরকার প্রধানের ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে, কিন্তু চাঁদাবাজির পক্ষে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্য হতাশাজনক। এর মাধ্যমে সড়ক পরিবহন মন্ত্রী তার নিজ দলের দুর্নীতি বিরোধী অবস্থানকে অবমূল্যায়ন করেছেন। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আবারও ভিসা কার্যক্রম শুরু করেছে। প্রায় 2 মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু হয়। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অগ্রগতি ঘটল। সাম্প্রতিক এই পদক্ষেপকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 9 জন বিচারপতির মধ্যে 6 জন অধস্তন আদালতের রায় বহাল রাখেন। রায়টি লেখেন প্রধান বিচারপতি জন রবার্টস। ঘোষণার সময় তিনি জানান, জরুরি পরিস্থিতির জন্য নির্মিত একটি আইন ব্যবহার করে এসব শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে আইন অনুযায়ী সেক্ষেত্রে প্রেসিডেন্টকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে, যা তিনি দেখাতে পারেননি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বিভিন্ন দেশে শুল্ক আরোপ করে এক প্রকার বাণিজ্য যুদ্ধ শুরু করেন ট্রাম্প। এতে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এর ভিত্তিতে 12টি ডেমোক্রেট শাসিত মার্কিন অঙ্গরাজ্য মামলা করলে দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিল। .6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাশাপাশি পাঞ্জাবের বেশ কয়েকটি এলাকা। শুক্রবার স্থানীয় সময় সকালে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে উৎপত্তি হওয়া এই ভূকম্পনের গভীরতা অন্তত 73 কিলোমিটার। ভয়াবহ কম্পন অনুভূত হয় রাজধানী ইসলামাবাদ, পেশোয়ার সহ বেশ কয়েকটি শহরে। কেঁপে ওঠে খাইবার পাখতুনখোয়ার মালাকান্দ, লোয়ার দির, কোহাট বাজাউর সহ বেশ কয়েকটি এলাকা। বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত মেলেনি কোনো রকম হতাহতের খবর।
মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দের অবিচ্ছেদ্য অংশ নতুন পোশাক। রমজানের শুরুর দিন থেকেই অনেকেই শুরু করেছেন কেনাকাটা। বিশেষ করে নারীদের পোশাকের দোকানগুলোতে তুলনামূলক একটু বেশি ভিড় লক্ষ্য করা যায়। বরাবরের মতো এবারের ঈদেও পাকিস্তানি ড্রেস ক্রেতাদের পছন্দের শীর্ষে। ঈদে চাই নতুন পোশাক, নতুন সাজ, আর তাই রমজানের প্রথম দিন থেকেই ঈদের কেনাকাটায় ব্যস্ত অনেকে। বিপণী বিতান ঘুরে বাছাই করছেন সাজ পোশাক। বিদেশি পোশাকের দোকানগুলোই নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, এবারের ঈদ গ্রীষ্মকালে হওয়ায় সুতি কাপড় এবং হালকা কাজের পোশাক পছন্দের শীর্ষে। বাংলাদেশি বা ইন্ডিয়ান ওগুলো আসলে গদ বাঁধা হয়ে যায় একটার পর পাশাপাশি, মানে গত ঈদে যেটা এসেছে এইবারও ওইটারই ধাঁচেরই একটু চেঞ্জ আসে। আর পাকিস্তানিটা হলো মানে প্রতিবারই আপনার একটু এটা চেঞ্জ হয়ে যায় ফ্যাশনটা। কালামকারের একটা ড্রেস নিয়েছি, সাহিল, এটা নিয়েছি। আমার মনে হচ্ছে যে সামারের জন্য এটা বেটার হবে। শীত চলে যাচ্ছে, গরম আসতেছে, হালকা ড্রেসের সঙ্গে সবাই লাইট জুয়েলারি ইউজ করতে চায়। ডিজাইনের দিক থেকে এবারের ঈদে ট্রেন্ডিংয়ে রয়েছে প্যাস্টেল শেড, ফুলেল প্রিন্ট এবং হালকা এমব্রয়ডারির কাজ। দোকানিরা জানান, 3 পিসের পাশাপাশি চাহিদা আছে হ্যান্ডলুম শাড়ি ও ফিউশন কুর্তি। এবার নতুন আসছে ফার্সি, গতবার আসছিল, এবারও ফার্সি ছিল অনেক ডিমান্ড। প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যেও আছে, তারপরে হাই প্রাইসের মধ্যেও আছে। পাকিস্তানি শিফন, অর্গানজা, কটন, বাট কটনটা বেশি চায় সবাই। ক্রেতাদের আগ্রহ হচ্ছে পাকিস্তানি প্রোডাক্টের। এখন প্রত্যেক দিনই মানে যা হচ্ছে সব পাকিস্তানি কাপড়। অনেকে আছে একটু গর্জিয়াস প্যাটার্ন পছন্দ করে, অনেকে আছে একটু সিম্পল ক্যাটাগরি। সো আমরা চেষ্টা করছি ক্লায়েন্ট বেজের সব কিছু পছন্দ মাথায় রেখে দুইটা ক্যাটাগরিতে রাখতে। এছাড়াও কিন্তু আমরা পাকিস্তানি আউটফিটসও রাখছি। গরমকে মাথায় রেখে কটন আর লিনেন কাপড়ের চাহিদা বেশি। দোকানিরা বলছেন, রমজান শুরু হয় এখন পর্যন্ত কালেকশন আসেনি। ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকিনাও তত বাড়বে বলে আশা তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।